মুভি শুরুতে আমরা ব্রাজিলের একটি ছোট্ট বস্তি দেখতে পাই, যেখানে বাচ্চারা জুতা পলিশের কাজ করে। বাচ্চারা কাজ শেষে বস্তির চিপা গলির ভিতরে পুরনো কাপড় দিয়ে বানানো ফুটবল দিয়ে ফুটবল খেলা শুরু করে আর কাদা দিয়ে কাদা ছোড়াছুড়ি করতে থাকে। বাচ্চাগুলোর মধ্যে একটি ছেলে অনেক ভালো খেলতেছিল, তার নাম ছিল ডিকো। ডিকো আর তার ভাই জুকা খেলা শেষে বাসায় চলে আসে। তাদের মা যখন জিজ্ঞেস করে, তোমাদের শরীরে এত কাদা কোথা থেকে এসেছে, তখন ডিকো বলে, জুতা পলিশ শেষে আমি যখন জুকাকে নিয়ে বাসায় আসতেছিলাম তখন জুকা পা পিছলে নদীতে পড়ে যায়। কিন্তু জুকা ভুলবশত তার মাকে বলে দেয় যে ফুটবল খেলতে গিয়ে আমরা ময়লা পানিতে পড়ে গিয়েছিলাম। আর এই কথা শুনে তার মা অনেক রেগে যায়, কারণ তার মা চায় না তার ছেলেরা ফুটবল খেলুক। কারণ ডিকোর বাবা একজন অনেক বড় ফুটবলার ছিল, কিন্তু হাঁটুতে ইনজুরির কারণে ফুটবলকে বিদায় জানাতে হয় আর সে এখন হাসপাতালে সুইপারের কাজ করে। আর ডিকোর মা চায় না তার ছেলেরা কোনোভাবেই তার বাবার মতো সুইপারের কাজ করুক। এটা ছিল 1950 সাল, তখন ফুটবল বিশ্বকাপ চলতেছিল। যেদিন ব্রাজিল ফাইনাল খেলা হচ্ছিল সেদিন সব লোকজন তাদের কাজকর্ম বাদ দিয়ে রেডিওর সামনে বসে খেলার ধারা বিবরণী শুনতেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন ব্রাজিল অনেক বাজেভাবে হেরে যায়। ব্রাজিল হারার কারণে সবার চোখে জল চলে আসে, এমনকি ডিকো, যে কিনা ঘরের চালের উপর বসে খেলা শুনতেছিল, তার চোখেও পানি চলে আসে। আসলে ব্রাজিলের মানুষ ফুটবল সম্পর্কে অজ্ঞান, তারা ফুটবলকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। ডিকোর বাবা যখন বাইরে আসে তখন ডিকো লক্ষ্য করে তার বাবার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন ডিকো তার বাবার কাছে গিয়ে বলে, বাবা তুমি কান্না করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি একদিন ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেব। এরপর একদিন ডিকোকে তার মা তার সাথে নিয়ে কাজে যায়। সেখানে তারা রান্নাঘরে কাজ করতেছিল। তখন ডিকোর মাকে ভিতরে কোনো কাজে ডেকে নেয়। ডিকোর মা যখন ভিতরে যায় তখন ডিকো সুযোগ বুঝে রান্নাঘরে থাকা খাবার থেকে কিছু খাবার চুরি করে খাওয়া শুরু করে। তখনই সেখানে বেশ কয়েকটি ছেলে চলে আসে। তারা একটি ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা করতেছিল, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে আর যারা ফাইনালে জিতবে তাদেরকে স্যান্টোস ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হবে। তারা এই টুর্নামেন্ট নিয়ে অনেক এক্সাইটেড ছিল আর সবাই তাদের নিজ নিজ ফেভারিট খেলোয়াড় সম্পর্কে আলোচনা করতেছিল। তখন পাশে থাকা ডিকো বলে উঠে, আমার পছন্দের খেলোয়াড় হচ্ছে পেলে। এই কথা শুনে ছেলেরা অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, পেলে কে, কোন দেশের খেলোয়াড়, আমরা কখনো তার নাম শুনিনি। তখন ডিকো বলে, ভাস্কো দা গামার গোলকিপার। আসলে সেই গোলকিপারের নাম ছিল বিলে, আর ডিকো বিলের নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারতেছিল না, তাই তাকে পিলে বলে ডাকে। বাচ্চারা এই কথা শুনে অনেক হাসাহাসি করে আর তারা বলে, পেলে কোনো খেলোয়াড়ের নাম হতে পারে না, তোমার মতো বলদের নাম হতে পারে। এরপর ডিকো সেখান থেকে চলে যাওয়ার সময় টুর্নামেন্টের লিফলেটটি হাতে করে নিয়ে যায় আর তার মহল্লার বন্ধু বান্ধবদেরকে দেখায়। তারা সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তখন ডিকোর ভাই জুকা বলে, মা যদি এই বিষয়ে জানতে পারে তোমাকে অনেক বকাবকি করবে। কিন্তু ডিকো জুকার কথায় কান না দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টটিতে ওই ছেলেরাও অংশগ্রহণ করে যাদের বাসায় ডিকোর মা কাজ করত। টুর্নামেন্টে খেলা শুরু হয় আর ডিকোর টিমের নাম হচ্ছে শুলেস। তাদের টিমের এক ছেলে তাদের বাসা থেকে বিছানার চাদর চুরি করে সবার জন্য এক ধরনের ড্রেসের ব্যবস্থা করে। আস্তে আস্তে তারা খেলতে খেলতে ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ওই ছেলেরা যারা ডিকোর নাম রেখেছিল পেলে। ডিকোকে কেউ পেলে বলে ডাকলে তার মাথায় রক্ত চেপে যেত। ডিকোর পেলে নাম মোটেও পছন্দ ছিল না। ডিকোর টিমের কারো কাছে বুট জুতা ছিল না, তাই তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে বাদামের বস্তা চুরি করে বিক্রি করে আর সেই টাকায় সবার জন্য পুরাতন জুতা কিনে আনে। এই জুতাগুলো তাদের কারোরই সাইজ মতো ছিল না, কিন্তু তারপরেও তারা ওই জুতা পরে খেলতে নামে। ধারাভাষ্যকার যখন সবার নাম বলতেছিল তখন সে বলে শুলেস দলের ক্যাপ্টেনের নাম হচ্ছে পেলে। আসলে বিপক্ষ দলের ছেলেরা ধারাভাষ্যকারকে বলেছিল তার নাম হচ্ছে পেলে। ডিকো এই কথা শুনে অনেক রেগে যায়, কিন্তু তার বন্ধুরা তাকে ঠান্ডা করে। এরপর খেলা শুরু হয়, কিন্তু তার মোটেও ভালো খেলতে পারে না আর একটার পর একটা গোল খেতেই থাকে। এর মধ্যেই খেলার হাফ টাইম শেষ হয়ে যায় আর শুলেস দল 6-0 গোলে পিছিয়ে পড়ে। তখন ডিকো তার বুট জুতা খুলে ফেলে, কারণ সে আর তার দলের খেলোয়াড়রা বুট পরে খেলায় অভ্যস্ত না। ডিকোর বুট খোলা দেখে তার দলের সবাই তাদের বুট খুলে ফেলে। এরপর আবার খেলা শুরু হয় আর ডিকো আর তার দল অনেক ভালো খেলতে থাকে। তারা এক এক করে 5টি গোল করে ফেলে, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে যায় আর শুলেস দল 5-6 গোলে ফাইনাল ম্যাচ হেরে যায়। কিন্তু সেখানে থাকা সকল দর্শকের কাছে ডিকোর খেলা অনেক ভালো লাগে, তাই তারা পেলে পেলে বলে চিৎকার করতে থাকে। কিন্তু
ডিকুর এখন আর এই নাম শুনে মোটেও রাগ হয় না, বরং সকলের বাবা দেখে তার অনেক ভালো লাগতে থাকে। সেখানে ডিকুর বাবাও তাদের খেলা দেখতেছিল। সে অনেক খুশি হয়, কারণ তার ছেলে অনেক ভালো ফুটবল খেলতেছিল। তখন সেখানে ওই গুদামের লোকজন চলে আসে, যাদের বাদাম ডিকু আর তার বন্ধুরা চুরি করেছিল। তাদের দেখে সবাই সেখান থেকে পালাতে থাকে, আর ওই লোকগুলো তাদেরকে ধাওয়া করতে থাকে। তারা জঙ্গলের মধ্যে দিয়ে পালাতে থাকে। তখন ডিকু আর তার বন্ধু দিয়াগো জঙ্গলের মধ্যে একটি মাটির গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। তখনই সেখানে ভারী বৃষ্টিপাত শুরু হয়, আর বৃষ্টির কারণে ওই মাটির গর্তে মাটি চাপা পড়ে যেতে থাকে। ডিকু অনেক কষ্টে গর্তের বাইরে বের হয়ে আসে, কিন্তু দিয়াগো ওই মাটির মধ্যেই চাপা পড়ে যায়, আর দিয়াগো সেখানেই মারা যায়। এই ঘটনায় ডিকো অনেক ভেঙে পড়ে। সে নিজেকে দিয়াগোর মৃত্যুর জন্য দায়ী মনে করে। সে মনে করে সে যদি টুর্নামেন্টে অংশগ্রহণ না করত, তাহলে তারা বাদাম চুরি করত না, আর আজকে দিয়াগোর মৃত্যুও হতো না। ডিকোর মা ডিকোকে অনেক সান্ত্বনা দেয়। এই ঘটনার পরে ডিকো অনেক চুপচাপ হয়ে যায়, এমনকি সে ফুটবল খেলাও বাদ দিয়ে দেয়। যদিও ডিকোর বাবা চাচ্ছিল যে ডিকো আবার ফুটবল খেলুক, তাই সে ডিকোকে অনেক উৎসাহ দিতে থাকে আর অনেক চেষ্টা করতে থাকে যাতে ডিকো আবারও ফুটবল খেলা শুরু করে, কারণ সে ডিকোর ফুটবল খেলা দেখেছিল আর সে বিশ্বাস করে একদিন ডিকো অনেক বড় ফুটবলার হবে। ডিকোর বাবা ডিকোকে আম দিয়ে প্র্যাকটিস করা শিখাতে থাকে, কাঁচা আম দিয়ে শট নেওয়া আর পাকা আম দিয়ে ব্যালেন্স করা শিখাতে থাকে। যদিও ডিকো প্রথম প্রথম তেমন গুরুত্ব দেয় না, কিন্তু আস্তে আস্তে সে তার বাবার সাথে প্র্যাকটিস করা শুরু করে। ধীরে ধীরে সময় পার হয়ে যায়, আর 9 বছরের ডিকো এখন 13 বছরের কিশোরে পরিণত হয়। একদিন ডিকুর মা তার প্র্যাকটিস করা দেখে ফেলে। তার মা কখনোই চাইতো না তার ছেলে বাবার মতো ফুটবল খেলে, কিন্তু ছেলের খেলার প্রতি আগ্রহ দেখে সে ফরমার ব্রাজিলিয়ান ফুটবলার ওয়ালদামারকে ডিকুর প্র্যাকটিস করা দেখায়। সে ডিকুর প্র্যাকটিস দেখে অনেক ইমপ্রেস হয়, আর ডিকুকে স্যান্টোস ফুটবল ক্লাবে খেলার সুযোগ করে দেয়। ক্লাবে ডিকুর পারফরমেন্স অনেক বাজে ছিল, তাই সে অনেক হতাশ হয়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় সে বাড়ি ফিরে আসবে। ডিকু যখন স্টেশনে ট্রেনের অপেক্ষা করতেছিল, তখন সেখানে ওয়ালদামার চলে আসে। সে ডিকুকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তখন ডিকু বলে, আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমি অন্য খেলোয়াড়দের মতো ভালো খেলতে পারতেছি না, আর আমি যদি এখন ফিরে গিয়ে পড়াশোনা না করি, তাহলে আমাকেও আমার বাবার মতো সারা জীবন টয়লেট পরিষ্কার করতে হবে। তখন ওয়ালদামার বলে, তোমার খেলার পদ্ধতি সবার থেকে আলাদা, আর এই পদ্ধতি অনেক কার্যকর। মধ্যযুগে শত্রুর মোকাবেলা করার জন্য জিঙ্গা নামের এক মার্শাল আর্ট পদ্ধতির উদয় হয়, আর ফুটবল খেলায় এই পদ্ধতি ব্যবহার করা শুরু হয়, যার কারণে ফুটবল খেলার সৌন্দর্য অনেক বেড়ে যায়। কিন্তু 1950 সালে ব্রাজিল অনেক বাজেভাবে বিশ্বকাপ হেরে যাওয়ার জন্য সবাই জিঙ্গা স্টাইলকে দোষারোপ করে, আর তারপর থেকে জিঙ্গা স্টাইলকে নিষিদ্ধ করে দেওয়া হয়, আর তোমার খেলার স্টাইল জিঙ্গা স্টাইলের মতো। এরপর ওয়ালদামার সেখান থেকে চলে যাওয়ার আগে ডিকুকে বলে, এখন সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তুমি জিঙ্গা স্টাইলে খেলে বিশ্ব জয় করবে নাকি বাড়ি চলে যাবে। কিছুক্ষণ পরে ট্রেন চলে আসে, কিন্তু ডিকো বাড়ি ফিরে না গিয়ে ক্লাবে চলে আসে আর খেলা শুরু করে দেয়। এবার ডিকো সম্পূর্ণ নিজের মতো করে খেলতেছিল, আর অনেক অসাধারণভাবে একটি গোল করে। তার গোল করা দেখে তার কোচ অনেক অবাক হয়ে যায়, আর ডিকোকে বলে, এটা তুমি কি করলে? তখন ডিকো বলে, সরি স্যার, কিন্তু তার কোচ তাকে অবাক করে দিয়ে বলে, যেটা করেছো সেটা আবার করে দেখাও। এরপর ডিকো ওই ম্যাচে বিভিন্ন স্টাইলে অনেকগুলো গোল করে। এরপর ডিকো, যে কিনা ক্লাবের ইউথ টিমেও জায়গা পাচ্ছিল না, তাকে সরাসরি প্রো টিমের জন্য সিলেক্ট করে নেওয়া হয়। আর 15 বছর বয়সী ডিকোর পারফরমেন্সে সেন্টোস ক্লাব অনেকগুলো টুর্নামেন্ট জিতে যায়। এরপর 1958 সালে ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা করা হয়, আর আশ্চর্যজনকভাবে ডিকোকে বিশ্বকাপ দলের জন্য সিলেক্ট করা হয়। এই খবর শুনে ডিকো আর ডিকোর পরিবার খুশিতে আত্মহারা হয়ে যায়। তারা ভেবেছিল ডিকোর বয়স 16 বছর হওয়ার কারণে তাকে বিশ্বকাপ দলে সিলেক্ট করা হবে না। এরপর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ডিকোর বাবা ডিকোকে বলে, তোমার মধ্যে এরকম কিছু আছে যেটা আমার মধ্যে কখনোই ছিল না। আমি যখন ফুটবল খেলতাম তখন আমিও জিঙ্গা স্টাইলে খেলতাম, কিন্তু একদিন এক ম্যাচে আমি জিঙ্গা স্টাইলে খেলবো কিনা সেটা নিয়ে দোটানায় পড়ে যায়, যার কারণে ওই ম্যাচে আমার ইনজুরি হয়ে যায় আর আমি চিরতরে ফুটবল থেকে ছিটকে যাই। তাই তুমি কখনো এরকম কিছু করো না, আর লোকজনের কথায় কান না দিয়ে তুমি যেভাবে খেলে থাকো ঠিক সেভাবেই খেলবে আর নিজের উপর ভরসা রাখবে। এরপর ডিকোর বাবা তাকে তার ছোটবেলার বেডশিট দিয়ে তৈরি করা সেই জার্সিটি উপহার দেয়, যেটায় তার নাম লেখা ছিল পেলে। এরপর ডিকো ব্রাজিল টিমের সাথে যোগ দেয়, কিন্তু প্রস্তুতি ম্যাচ শুরু হওয়ার আগেই তার কোচ তাকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি কোনোভাবেই জিঙ্গা স্টাইলে খেলতে পারবে না, কারণ জিঙ্গা স্টাইলে খেলার কারণে 1950 সালে ব্রাজিল অনেক বাজেভাবে বিশ্বকাপ হেরেছিল। কিন্তু প্র্যাকটিস ম্যাচে ডিকো
তার বাবার কথা মতো জিঙ্গা স্ট্যানলি খেলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে সেই ম্যাচে তার হাঁটুতে মারাত্মকভাবে ইনজুরি হয়ে যায়। তার ইনজুরি এতটাই গুরুতর ছিল যে ডাক্তার এখনো কনফার্ম দিতে পারতেছে না যে ডিকো কোনোদিন আর কোনো ম্যাচ খেলতে পারবে কিনা। ডিকো তার মাকে ফোন করে ইনজুরির বিষয়ে খুলে বলে। এই খবর শুনে তার মা কান্নায় ভেঙে পড়ে, কারণ ঠিক এরকমই এক ইনজুরির কারণে তার বাবার ফুটবল ক্যারিয়ার সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, আর শেষ পর্যন্ত তাকে সুইপারের কাজ করতে হচ্ছে। ডিকো বলে, আমি জীবনে অনেক বড় ভুল করেছি, আমার পড়াশোনা বাদ দিয়ে ফুটবল খেলাই উচিত হয়নি। তখন তার মা বলে, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি ফুটবল খেলবে, তাই যা কিছুই হোক না কেন আমরা সবাই তোমার পাশে আছি। কয়েকদিন পর ডাক্তার আবার চেক আপ করে বলে, চিন্তার কোনো কারণ নেই, চেষ্টা করলে হয়তো ডিকো পরবর্তী সিজনে আবার খেলতে পারবে। কিন্তু ডিকোকে রিপ্লেস করে অন্য কোনো প্লেয়ার দলে আনার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, যার কারণে ডিকোকে দলের সাথেই রাখা হয়। এরপর বিশ্বকাপের প্রথম রাউন্ড শুরু হয়ে যায়, আর প্রথম কয়েক ম্যাচে ব্রাজিলের অনেক প্লেয়ার ইনজুরিতে পড়ে যায়। আর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের স্ট্রাইকার মাজোলা ইনজুরিতে পড়ে যায়, যার কারণে কোচকে বাধ্য হয়েই ডিকোকে সেমিফাইনালে মাঠে নামাতে হয়। তখন ডিকোর ডাক্তার তাকে বলে, তুমি তোমার হাঁটু বাঁচিয়ে খেলবে আর মনের ভুলেও জিঙ্গা স্টাইলে খেলার চেষ্টা করবে না। হাঁটুতে আবার চোট পেলে তুমি আর কোনোদিনও খেলতে পারবে না। সেমিফাইনালে তাদের ফ্রান্সের বিপক্ষে খেলা হয়। ডিকো হাঁটু বাঁচিয়ে অনেক কষ্টে খেলা চালিয়ে যাচ্ছিল। হাফ টাইমের খেলা শেষ হয়, ব্রাজিল আর ফ্রান্স 1-1 গোলে হাফ টাইমের খেলা শেষ করে। বিরতির সময় ডিকো ড্রেসিং রুমে মাজোলাকে বলে, আমি তোমার মতো খেলতে পারতেছি না, তোমার যদি পায়ের সমস্যা ঠিক হয়ে যায় তাহলে তোমার মাঠে নামা উচিত। তখন মাজোলা বলে, আসলে সমস্যা আমার পায়ে না, আমার মনে। আমার জীবনের স্বপ্ন ছিল আমি ইউরোপিয়ান ফুটবলার হব, কিন্তু আমাকে বাধ্য হয়ে ব্রাজিলের হয়ে খেলতে হচ্ছে। তুমি যে জিঙ্গা স্টাইলে খেলে থাকো সেটা অসাধারণ, আর আজকের ম্যাচে আমাদের সেই খেলাটাই দরকার। যাও, সবাইকে দেখিয়ে দাও তুমি কি করতে পারো। বিরতির পর আবার খেলা শুরু হয়, আর ডিকো জিঙ্গা স্টাইলে খেলা শুরু করে। সাধারণত জিঙ্গা স্টাইলে বল পাস দেওয়া হয় না, বরং একাই বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া হয়। আর ডিকো জিঙ্গা স্টাইলে অনেক নৈপুণ্যতার সাথে গোল করে দেয়। এই গোলের কারণে স্টেডিয়ামে আনন্দের বন্যা বয়ে যায়। ব্রাজিল 2-1 গোলে এগিয়ে যায়। এরপর ডিকো একের পর এক আরো 2টি গোল করে, আর ব্রাজিল ডিকোর হ্যাটট্রিকের কারণে ফাইনালে পৌঁছে যায়। সমগ্র ব্রাজিলবাসী ডিকোর খেলা দেখে মুগ্ধ হয়ে যায়। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় সুইডেন। প্রি-ম্যাচ কনফারেন্সে সুইডেন ব্রাজিলকে অনেক অপমান করে কথা বলে, তাই ব্রাজিলের কোচ প্রেস কনফারেন্স থেকে চলে যায়। এরপর ব্রাজিলের কোচ প্লেয়ারদের সাথে একটি মিটিং করে সে প্লেয়ারদেরকে বলে, কাল ফাইনাল ম্যাচ, আর আমি চাই না দুনিয়া আমাদেরকে সুইডেনের মতো খেলতে দেখো। আমাদের আসল খেলা হচ্ছে জিঙ্গা স্টাইল। আমি জানি না কালকে আমরা জিতবো কি না, কিন্তু আমরা দুনিয়াকে দেখিয়ে দিব জিঙ্গা স্টাইলের ক্ষমতা কি। পরের দিন ফাইনাল ম্যাচ শুরু হয়, আর সুইডেনের প্লেয়াররা পেলেকে চারদিক থেকে ঘিরে রাখে যাতে করে পেলের কাছে বল যেতে না পারে। আর প্রথম 4 মিনিটের মাথায় সুইডেন গোল করে দেয়। খেলার শুরুতেই গোল হজম করার কারণে ব্রাজিলের সকল প্লেয়ার, এমনকি ব্রাজিলের সকল দর্শক অনেক টেনশনে পড়ে যায়। কিন্তু কয়েক মিনিট পরেই ডিকো সকল প্লেয়ারকে পিছনে ফেলে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর গোল করে দেয়। আর কিছুক্ষণ পরে ব্রাজিল আরো একটি গোল করে দেয়, আর এই গোলের মাধ্যমে ব্রাজিল 2-1 গোলে এগিয়ে যায়। ততক্ষণে সুইডেনের সমর্থকদেরকে নিস্তব্ধতা গ্রাস করে নেয়। সমস্ত স্টেডিয়ামের মধ্যে একটি থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এরপর আর ব্রাজিলকে পিছু ফিরে তাকাতে হয় না। ব্রাজিল 1-1 করে 5টি গোল করে ফেলে, আর 5-2 গোলে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নেয়। এই জয়ে ব্রাজিলের সমস্ত দর্শক কান্না করে দেয়, কিন্তু এই কান্না 1950 সালের মতো কষ্টের কান্না ছিল না, এটা ছিল সুখের কান্না। আর 17 বছরের ডিকো, যার কারণে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপের স্বাদ পেয়েছে, সে এখন ডিকো থেকে পেলেতে পরিণত হয়েছে, আর সমস্ত পৃথিবী তাকে পেলে নামেই চিনে। এই জয়ের পরে জিঙ্গা স্টাইল সমগ্র পৃথিবীতে অনেক ফেমাস হয়ে যায়। 1961 সালে ব্রাজিলের প্রেসিডেন্ট পেলেকে ব্রাজিলের রাষ্ট্রীয় রত্ন হিসেবে ঘোষণা করে। এখন পর্যন্ত পেলে একমাত্র খেলোয়াড় যে 17 বছর বয়সে বিশ্বকাপে গোল করেছে এবং বিশ্বকাপ জিতেছে। এমনকি ব্রাজিলের 1962 এবং 1970 বিশ্বকাপ জয়ের পিছনেও পেলের অনেক বড় ভূমিকা ছিল। এখন পর্যন্ত পেলে একমাত্র খেলোয়াড় যে 3টি বিশ্বকাপ জিতেছে, আর সর্বোচ্চ 1283 গুণের রেকর্ডও পেলের দখলে। পেলে তার জীবনে একটি রেকর্ড কখনো ভাঙতে পারেনি, সেটি হলো এক ম্যাচে 5 গোল করার রেকর্ড, আর সেই রেকর্ডটি তার বাবার দখলে ছিল। অলিম্পিক ক্রীড়া কমিটি পেলেকে শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করে। এটাই ছিল বিশ্ববিখ্যাত ফুটবলার পেলের জীবন কাহিনী।